বাগেরহাটে সড়কে নিহত ১৪ হতভাগ্যের মধ্যে ৯ জনকে একই গ্রামে দাফন। শোকাচ্ছন্ন পরিবেশ এলাকায়। দুর্ঘটনার কারণ জানতে গঠন করা হবে তদন্ত কমিটি। জাতীয় স্মৃতিসৌধ জিয়াউর রহমানের সমাধিতে নবনিযুক্ত স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আবারও ফ্যাসিবাদের উত্থান হয় এমন কিছু না করতে দলগুলোর প্রতি আহ্বান। ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। ঈদ উপলক্ষে কুমিল্লা বেসিকের কারখানাগুলোয় সেমাই তৈরির ধুম। স্থানীয় বাজারের পাশাপাশি যাচ্ছে ভারত সহ মধ্যপ্রাচ্য। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বরকনে আব্দুর রহমান সাব্বির ও মার্জি আক্তার মৃত সহ দুই পরিবারের ১৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। নিজ নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়। মাইক্রোবাস চালকের শেষ ঠিকানাও হয়েছে নিজ গ্রামের বাড়িতে। একসাথে পরিবারের এতজন সদস্যকে হারিয়ে থামছেই না স্বজনদের শোকের মাতম। দ্রুতই তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আনন্দ খুশিতে মুখর থাকার কথা সাব্বিরের বাড়ি। বিয়ে ঘিরে স্বজন আর প্রতিবেশীদের পদচারণায় সরগরম হয়েছিল চারপাশ। তবে ভাগ্যের নির্মম পরিহাসে মুহূর্তেই পাল্টে গেছে দৃশ্য। মোংলায় বরপক্ষের ৯ জনের মরদেহ পৌঁছার পর স্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহতদের এক নজর দেখতে আশপাশের গ্রাম থেকেও ছুটে আসেন শত শত মানুষ। স্বজনরা ছুটে যান মসজিদে মসজিদে। একে একে জোগাড় করা হয় ৯টি খাটিয়া। দুদিন আগেও যে শিশুরা ঘর আলোকিত করে রাখত তাদেরও শুইয়ে দেয়া হয় উঠানে। দুপুরে উপজেলা পরিষদ মাঠে নামাজে জানাজা শেষে মরদেহগুলো সমাহিত করা হয় পৌর কবরস্থানে। পরিবারের ৯ জন সদস্য আল্লাহ নিয়ে গেছে। আমরা আসলে খুবই শোকাহত। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা আল্লাহ নিয়ে গেছে। একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন সব ধূলোস্বর হয়ে গেল। সে আসতেই পারলো না, সে স্বামীর ঘরেই দেখলো না। এটা পরিবারে ২-৩ জন বাদে বাদ বাকি সব সদস্যরা মারা গেছে। বাচ্চা কাচ্চা বলে আমাদের পরিবারে আর কেউ নেই। লাল বেনারসিতে সেজেছিলেন নববধূ মার্জি আক্তার মিতু। ভোরে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে পৌঁছায় মিতুসহ বোন লামিয়া এবং দাদি রাশেদা বেগমের মরদেহ। জানাজা শেষে দাফন সম্পন্ন হয় তাদের। মাইক্রোবাস চালক নাইম শেখের জানাজা হয় নিজ গ্রামের বাড়ি রামপালে। এরপর সেখানেই দাফন করা হয় তাকে। এছাড়া মিতুর নানির মরদেহ শালনা গ্রামে নেয়ার পর জানাজা শেষে সমাহিত করা হয় তাকেও। গোছান গাছান করিয়া ডাক্তারা করি জামাই মেয়ের পাঠাইয়েছে 8টার দিন। সেই জামাই মেয়ে ওই কানে ব্রিজে গিয়ে অ্যাক্সিডেন্ট করি মারা গেছে ওই জায়গায় যাই। মেয়ে জামাই আমার আর একটা মেয়ে, আমার মা শাশুড়ি সবাই জান্নাতবাসী হোক, সবাই জান্নাতবাসী। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত সড়কটি 4 লেনে উন্নীত করার উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য সহ স্থানীয় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। আশা করব আগামীতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা পদক্ষেপ নেব এবং এই জনপদের প্রতিনিধি হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই ধরনের প্রবণতা এই সড়কে কমে আসে। এখানকার রোড সম্প্রসারণ বা যদি 4 লেন সহ অন্যান্য যে পদক্ষেপ সেগুলো নিয়ে আমরা মন্ত্রী মহোদয়ের সাথে ইতিপূর্বেই কথা বলেছি। বুধবার কয়রায় পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় সাব্বির ও মিতুর। পরদিন বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফেরার পথে বাগেরহাটের রামপালে বাবুবাড়ি এলাকায় বাসের সাথে সংঘর্ষ হয় বরযাত্রীবাহী মাইক্রোবাসের। এতে নিহত হন বরকনে সহ 2 পরিবারের 13 সদস্য। মারা যান মাইক্রোবাস চালকও। এ ঘটনায় গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন একজন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার।
সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই ৩৪ বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্পিকার জানান, এটি সংসদেরই একটি প্রচলিত বিধি, তবে সংসদে স্লোগান না দেওয়ার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে বিরোধী দলের সহায়তা কামনা করেন তিনি। ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেই জন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। ১৭ বছর দেশে নির্বাচিত সরকার না থাকায় যে পরিমাণ জঞ্জাল সৃষ্টি হয়েছে তা বর্তমান সরকারকে পরিষ্কার করতে হবে বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। সকালে লক্ষ্মীপুরের সদর উপজেলায় বিভিন্ন খাল পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে। দেশের মানুষের উপকারের জন্য এরই মধ্যে নানা কাজ শুরু করা হয়েছে। প্রকল্পগুলোর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছবে সুবিধা। তিনি আরও বলেন, বর্তমান সরকার সারা দেশে যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, আগামী ১৬ তারিখ তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দেশে নির্বাচিত সরকার ছিল না কত বছর? 17 বছর। এই 17 বছর জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে। 17 বছরের আবর্জনা বর্জ্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। দেশপ্রেমিক সরকার হিসাবে জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। আশা করি সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। বিএনপির ইশতেহার জনগণ গ্রহণ করেছে বলে নির্বাচনে তাদের বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠিয়েছে, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের 180 দিনের পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা সভায় যোগ দেন তিনি। সেখানে নির্বাচনের ইশতেহার অনুযায়ী সরকারের 180 দিনের পরিকল্পনা কাজের অগ্রগতি নিয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন। পরে মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত সময়ে সকল কর্মকর্তাদের কার্যালয়ে আসতে হবে, কেউ না এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সকালে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করে অপরিচ্ছন্নতা দূর করতে 6 ঘন্টার আলটিমেটাম দেন মন্ত্রী। বিএনপির যে নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুব, এগুলোর ব্যাপারে অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে লালমনিরহাটকে আমি আলোকিত করতে চাই সামাজিক অপরাধ যেগুলো, বিশেষ করে মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক, এগুলোর বিরুদ্ধে আমরা কিছু মেসেজ দিয়েছি। বর্তমান সরকার গণমাধ্যমকে অবাধ স্বাধীনতা দিতে কাজ করছে, এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে বগুড়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাজশাহী বিভাগের 7 জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, গণমাধ্যমকে ঢেলে সাজিয়ে তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি করতে চায় সরকার, কারণ রাষ্ট্র সমাজের জন্য গণমাধ্যম অপরিহার্য। পরে সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্য সম্প্রচার মন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতা কোনো করুণার বিষয় নয়। গণমাধ্যমের স্বাধীনতা আমাদের অনিবার্য একটা দায়িত্ব। সরকারের ক্যাবিনেটের একজন সদস্য হিসাবে আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, যে অধিকার ছিল আপনাদের প্রাপ্য, যেখান থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে, তালিকা করে সেই অধিকারগুলিকে আপনাদেরকে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। মন্ত্রীদের সংবর্ধনা দেওয়ার জন্য কোনো ছাত্র যেন কখনোই রাস্তায় দাঁড়িয়ে না থাকে, এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দুপুরে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যান তিনি। এ সময় সংবর্ধনার জন্য রাস্তায় শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে মন্ত্রী বলেন, সংবর্ধনার জন্য রাস্তায় শিক্ষার্থীদের দাঁড়া করানো শতভাগ নিষিদ্ধ। মন্ত্রীদের ফুলের মালা বা তোড়া দিয়ে বরণ করার চর্চা থেকেও বের হবার নির্দেশ দেন তিনি। কোনো শিক্ষক, কোনো ছাত্র রাস্তায় কখনো আমার জন্য দাঁড়াবে না। ফুলের মালা, ফুলের তোড়া এগুলি কেউ আর দিতে পারবে না। 100% নিষিদ্ধ। একদম সাধারণ লোকের মতো হাঁটতে হবে, সাধারণ লোকের মতো চলতে হবে। কুমিল্লার সীমায় যাচ্ছে ভারত সহ মধ্যপ্রাচ্যে। বিসিক শিল্পনগরীতে তৈরি হচ্ছে খাদ্যপণ্য। কর্তৃপক্ষ বলছে, দেশের অন্যান্য বিসিক এলাকার জন্য এটি হতে পারে অনুপ্রেরণার।
আর উদ্যোক্তারা বলছেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস আর সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরও বাড়বে রপ্তানি, তৈরি হবে নতুন কর্মসংস্থান। ঈদ সামনে রেখে কুমিল্লা বিসিক শিল্পনগরীতে সেমাই তৈরির পর চলছে প্যাকেটজাতের কাজ। এরপরে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হবে খাদ্য তালিকার অন্যতম এই অনুষঙ্গ। ঈদের আগে সময় তো খুবই ব্যস্ততায় কাটাচ্ছি, আর বাজারে যে অনেক অনেক মাল বিক্রি হয়। বাজার পরে যে একবার ওকে হয় এটারে প্রসেসিং করে প্যাকেটিং করে আর কি। প্রথমে মেশিনে তৈরির পর রোদে শুকানো হয় দেশি লম্বা সেমাই। এরপর মেশিনে ভেজে মান নিয়ন্ত্রণ শেষে প্যাকেজিং করা হয়। কয়েকটি ধাপের মধ্য দিয়ে শেষ হয় প্রক্রিয়া। চাহিদা রয়েছে লাচ্চা সেমাইয়েরও। ঈদের আগে অন্তত 2 মাস চলে এমন কর্মযজ্ঞ। সময় অনেক ভালো, আমরা অনেক লক্ষ্য করি, চেষ্টা করি মানুষের ভালো সময়ের জন্য। চট্টগ্রাম যায়, এবার মনে করেন চাঁপাই নবাবগঞ্জ যায়, রাজশাহী যায়। 100% গুণগত মান আমরা বজায় রাখি। যেমন শুধু পানি ছাড়া, আটা এবং পানি ছাড়া আমরা দ্বিতীয় কোনো কিছুই ব্যবহার করি না। কুমিল্লা বিসিক শিল্পনগরীর কয়েকটি কারখানায় বছর জুড়ে তৈরি হয় নানা রকমের সেমাই। আধুনিক যন্ত্রপাতি ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি এসব সেমাই রমজান ও ঈদে রপ্তানি হয় ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যাকে বিসিকের তৈরিকৃত প্রথম রপ্তানি পণ্য হিসেবে দেখছে কর্তৃপক্ষ। ইন্ডিয়া এবং মধ্যপ্রাচ্যের 3টি দেশে ইতোমধ্যে রপ্তানি কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের বাজারটাকে বৃদ্ধি করার জন্য তারা আরও বাজার খুঁজতেছে। সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরও বাড়বে রপ্তানি, তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান, প্রত্যাশা উদ্যোক্তাদের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। এবার ইফতার বাজারের খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, জানাবেন ইফতারের পছন্দের তালিকায় কি কি খাবার রাখছেন রোজাদাররা? গাজীপুরের অধিকাংশ লোক আমরা যে বিষয় দেখেছি, রমজানের শুরু থেকে কিন্তু আমরা দেখছি যে তাদের যে ইফতার যে বিভিন্ন রকমারি আসলে যে সাহায্য যে তারা যেভাবে আসলে ইফতারগুলি বিক্রি করে, সেটি একটি সবচেয়ে বেশি সেটা হচ্ছে টঙ্গীর কলেজ গেট এলাকায়। সেখানে আমরা দেখেছি যে ইফতারের মধ্যে রয়েছে পেঁয়াজ, আমের তেল এবং চিকেন দিয়ে বেশ কয়েকটি আইটেম রয়েছে। তবে সবচেয়ে বেশি যেটি চলছে সেটি হচ্ছে যে এখানে হালিম সবচেয়ে বেশি চলছে। অর্থাৎ এটি একটি শীত অঞ্চল এলাকা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে মধ্যবিত্ত যারা রয়েছে তাদের হালিম যে এত চাহিদা, যে কারণে আমরা দেখি যে ইফতারি পরবর্তী যে আইটেমটি অর্থাৎ যে হালিমটি, সেই হালিমটি আসলে সবচেয়ে বেশি এখানে চলছে। অর্থাৎ এখানে যারা ইফতারিতে যারা আসলে যারা রোজাদার আসছে তাদের তারা যে বিষয়টি বলছে যে টঙ্গীতে এই হালিমটি আসলে সবচেয়ে বেশি চাহিদা এবং তারা প্রতি বছর নেই, এবছরও আসলে বেশ বেচাকেনি করেছে এবং চাহিদা বেশ ভালো ছিল। তারা বলছে যে অন্যান্য বছর চেয়ে এবছর সবচেয়ে বেশি হালিমের চাহিদা ছিল, যে কারণে কিন্তু টঙ্গীতে সবচেয়ে বেশি ইফতারের আইটেমের মধ্যে এই হালিমটি ছিল। সুস্বাদ আর স্বাস্থ্যকে গুরুত্ব দিচ্ছেন রোজাদাররা। ধন্যবাদ পলাশ আপনাকে।